চলতে হচ্ছে আমাদের সোসাইটিতে। এখন বিষয়টা হচ্ছে আজকে যেটা আমাদের আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে এই কোভিড পরিস্থিতিতে একজন যখন আক্রান্ত হন তার আত্মীয় পরিজন, তার পরিবারের লোক, তার বন্ধু বান্ধব, তাদের আচরণটা ঠিক কেমন হওয়া উচিত একজন কোভিড আক্রান্তের সঙ্গে। তার পাশাপাশি আরো একটা বিষয় যেটা জরুরি, যে এই সময়টাতে যারা বয়স্ক মানুষ রয়েছেন বা সিনিয়র সিটিজেন রয়েছেন তারা অনেকেই অসুস্থ হচ্ছেন, নানান রোগে অসুস্থ হচ্ছেন, কিন্তু অনেকেই তাকে কিন্তু একটু তালগোল পাকিয়ে ফেলছেন কোভিডের সঙ্গে। অর্থাৎ কেউ অসুস্থ হলেই আরেকজনের মনে কিন্তু একটা ভয় ঢুকছে, এবং যেই সাহায্য করার যে বিষয়টা, কারণ একটা কথা যেটা সামাজিক দূরত্ব, বিষয়টা অ্যাকচুয়ালি সামাজিক দূরত্ব নয়, দৈহিক দূরত্ব। মানুষে মানুষে মানসিক দূরত্ব কোনোভাবেই তৈরি হওয়াটা এই সময়টাতে কাম্য নয়। একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়াবেন, তবে দৈহিক দূরত্ব স্বাস্থ্যবিধি মানাটা একান্তই দরকার। এই বিষয় নিয়েই মূলত আজকে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন আজকে অতিথি, রাজ্যের একজন পরিচিত মুখ, স্বনামধন্য বাচিক শিল্পী প্রণব সাহা। এবং প্রণব বাবু নিজে কোভিড আক্রান্ত হয়েছেন, এখন সুস্থ হয়েছেন। বেশ কদিন তিনি চিকিৎসাধীন ছিলেন, ওনার একটা অভিজ্ঞতা রয়েছে। এবং শুধু তাই নয়, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব এই বিষয় সম্পর্কে ওনার থেকে জানবার চেষ্টা করব, ওনার বক্তব্য, ওনার মতামত এই বিষয় নিয়ে কি। প্রণব বাবু, নিউজ ভ্যানগার্ডে স্বাগত জানাই আপনাকে। প্রণব দা, শুনতে পাচ্ছেন আমায়? কোনো কারণে টেকনিক্যালি ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী প্রণব সাহা, এবং আজকে প্রণব বাবুর সঙ্গে মূলত আজকের আলোচনা। হ্যাঁ প্রণব দা, এবার শুনতে পাচ্ছি। বলছি যে আমি প্রথমেই আপনি সুস্থ হয়েছেন, এই বিষয়টাকে ওয়েলকাম জানাচ্ছি। একটা দীর্ঘ লড়াই আপনি করে এসছেন। আমি শুরুর দিকটা জানতে চাইছি, ঠিক কবে আপনি আক্রান্ত হন এবং কিভাবে আপনি সুস্থ হলেন, কতদিন লাগলো? আমি গত 10 তারিখে আক্রান্ত হই। আমি 10 তারিখে আক্রান্ত হয়ে আমার দ্বারা যেন অন্য কেউ আক্রান্ত না হয় তার জন্য আমি আমার বাড়িতে না এসে আমি সোজা হাসপাতালে চলি। ওই হাসপাতালে গিয়ে আমি ডাক্তারদের পরামর্শ, তাদের চিকিৎসায় সুস্থ হয়ে আমি বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে এসে 14 দিন পরে, অর্থাৎ 15 দিনের দিন আবারও টেস্ট করিয়ে যখন নেগেটিভ এসছে, তখন আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে আসি। তো আমার একটাই নিবেদন থাকবে সবার কাছে, আমরা যারা আক্রান্ত হব, আমাদের দ্বারা যেন অন্য কেউ আক্রান্ত না হয়, অনুগ্রহ করে সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমার পরিবারকে সেই সুস্থ রাখতে হবে, সমাজকে সুস্থ রাখতে হবে, সেই দায়িত্বটুকু কিন্তু আমাদের নিতে হবে। অবশ্যই। আমি প্রথমত একটা বিষয় যেটা জানতে চাইছি, অনেকেই এই সময়টাতে চিকিৎসকরাও যারা বলছেন যে যারা এই অসুস্থতা বোধ করছেন বা কোভিডের লক্ষণ যাদের মধ্যে উপলব্ধিতে আসছে, যদিও এখন চিকিৎসকরা বলছেন অনেকে টেরও পাচ্ছেন না কারা আক্রান্ত হয়ে যাচ্ছেন, সেরকম কোনো লক্ষণও নেই, কিন্তু এক্ষেত্রে অনেকেই টেস্ট করাতে চাইছেন না বা একটা ছোট্ট অংশ হলেও চিকিৎসকের কাছে যেতে চাইছেন না। এই বিষয়টা নিয়ে কি বলবেন? সেটা কিন্তু খুব ভুল আমাদের। আমার ক্ষেত্রেই আমি বলি, আমার ক্ষেত্রে কিন্তু আমার কোনো প্রারম্ভিক লক্ষণ একদম ছিল না। আমি 2 দিন আগে যার সঙ্গে বসে একসঙ্গে চা খেয়েছিলাম, গল্প করেছিলাম, এবং আমরা একে অপরের সঙ্গে অনেকক্ষণ আলাপচারিতায় ব্যস্ত ছিলাম। আমি যখন খবর পেলাম যে তিনি সেই কোভিড আক্রান্ত হয়েছেন, সঙ্গে সঙ্গে কিন্তু আমি কোনো রিস্ক না নিয়ে আমি নিজের
টেস্ট করাতে গেলাম আইজিএম হসপিটাল। আইজিএম হসপিটালে গিয়ে আমি টেস্ট করানোর পরে আমার যখন পজিটিভ এসেছে, আমি কিন্তু তক্ষুনি ডাক্তারদের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে আমার চিকিৎসা করিয়েছি। এবং আমি সবাইকে অনুরোধ করি, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকটা লোকের টেস্ট করানোটা ভীষণ জরুরি। আর সঠিক সময়ে আপনি যদি চিকিৎসা করান, এই কোভিড থেকে, এই যুদ্ধ থেকে আপনি জয়লাভ করে ফিরে আসবেন, এটা আমি বলতে পারি, আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি। কিন্তু আমরা যদি টেস্ট না করিয়ে, ধরুন বাড়িতে থেকে সমস্ত সিমটম নিয়ে দিনের পর দিন সেটা যখন অনেক গাঢ় হয়ে যাবে, তখন যদি আমরা ডাক্তারের কাছে যাই, হাসপাতালে যাই, তখন কিন্তু ডাক্তারবাবু একটুখানি সমস্যায় পড়ে যান এবং সেই সমস্যার শিকার কিন্তু আমরা হই এবং তখন কিন্তু সমস্যাটা কিন্তু বাড়তে থাকে। তাই আমি সবাইকে বলবো, অনুরোধ করবো যে আপনারা অনুগ্রহ করে টেস্ট করুন, যদি পজিটিভ আসে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন, আপনি এই যুদ্ধে জয়লাভ করবেন। প্রণবদা, একটা বিষয়, যখনই সারা দেশের যে চেহারা, সারা দেশের যে চিত্র, অনেকেই ভয় পান এবং এই বিষয়টা সম্পর্কে একটা ভীতিও তো রয়েছে। নানান রকমের আলোচনা, নানান রকমের বিষয়, সামাজিক মাধ্যমেও নানান বিষয় ছড়াচ্ছে। এক্সপার্টরা একদিকে যেমন ওপিনিয়ন দিচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর সামাজিক মাধ্যমে সকল, সেখানে নানান রকমের বিভ্রান্তিও তো ছড়াচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যেহেতু আক্রান্ত হয়েছেন, আপনার থেকেই জানতে চাইছি যে এই বিভ্রান্তিগুলোর বাইরে গিয়ে সঠিক লোকের সঠিক পরামর্শ নেওয়াটা এই মুহূর্তে কতটা জরুরি? ভীষণ প্রয়োজন। কোন বিভ্রান্তিতে পড়বেন না। আমি অনুগ্রহ করব সবাইকে, দেখুন সামাজিক মাধ্যমে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়াচ্ছে, আবার সত্য কথাও বলছে না, সেটা তো আমি বলবো না, কিন্তু বিভ্রান্তিও ছড়াচ্ছে। সত্যটাকে গ্রহণ করে সমাজ মাধ্যমে এমন অনেক পোস্ট আছে যেগুলো আপনার আমার সুবিধার জন্য, আপনার আমার ভালোর জন্য রয়েছে, সেগুলোকে গ্রহণ করুন। কিন্তু বিভ্রান্তিমূলক কোনো প্রচারে বা কোন পোস্টে আপনি প্লিজ অনুগ্রহ করে সেই বিভ্রান্তিতে পা দেবেন না। না দিয়ে আমি বলবো সঠিক সময়, আবারও বলছি সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন। এই সময়ে কিন্তু একটা অপ্রিয় হলেও সত্য কথা, আমি কিন্তু হয়তো বা আমার প্রতিবেশী তাকে ঝট করে বলে দিতে পারি, হ্যাঁ কোভিড হয়েছে, ঝট করে এই ওষুধগুলো খেয়ে না। আমি বলবো সরি, এই কাজটুকু করবেন না। না করে অনুগ্রহ করে যে কোনো একজন চিকিৎসকের পরামর্শ নেন। কারণ দেখুন, আমি কিন্তু এই ফিল্ডে এক্সপার্ট নই, আমি এই ফিল্ডে এক্সপার্ট না হয়েও আপনাকে পরামর্শ দিই। এটা মানুষের সহজাত প্রবৃত্তি, ঠিক আছে? কিন্তু এই সহজাত প্রবৃত্তিটুকু থেকে আমাদের এখন নিবৃত্ত হতে হবে। আর আপনাকেও মনে রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে যে না, এই ক্ষেত্রে যেহেতু সারা বিশ্ব কাঁপছে, একটা এই মহামারীতে একটা যুদ্ধ করছে সারা বিশ্ব, তো সেই ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সারা বিশ্বকে সুস্থ করতে গেলে, আমার রাজ্যকে সুস্থ রাখতে গেলে সঠিক লোকের সঠিক পরামর্শটুকু গ্রহণ করে আপনি আপনার চিকিৎসা করবেন, সেটাই আশা করি। এবং আমি কিন্তু তাই করেছি, আর আমি আমার অভিজ্ঞতা থেকে তাই বলছি, আমি বলবো সেটাই করা উচিত। অবশ্যই আমি যেটা জানতে চাইছি যে চিকিৎসকরা যারা রয়েছেন বা স্বাস্থ্য কর্মীরা যারা রয়েছেন, যারা আপনার বেশ কদিন চিকিৎসা করেছেন এবং সুস্থ করে তুলেছেন আপনাকে, তাদের বিষয়টা যদি একটু জানি। আমি আজকে কৃতজ্ঞ এই ভ্যানগার্ডের কাছে, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদের স্যালিউট করতে সুযোগ পেয়েছি। আমি তাদের একেবারে শ্রদ্ধার চিত্তে, এরা ছোট্ট ছোট্ট মেয়েরা, ছেলেরা, যারা একেবারে সৈনিকের পরা পোশাক পরে যুদ্ধক্ষেত্রে সামনের সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করছে, আমি অভিভূত। সত্যি আমি এতখানি আপ্লুত এদের সেই চিকিৎসায় এবং এদের সেবায়। সত্যি আমি আজকে ভ্যানগার্ডের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের মাধ্যমে সেই সব বীর যোদ্ধাদের আমি শ্রদ্ধা জানানোর সুযোগ পাচ্ছি। এরা আমার বয়সে ছোট, কিন্তু আমি একেবারে নত
মস্তকে তাদের শ্রদ্ধা জানাচ্ছি। ডাক্তার থেকে শুরু করে, সিস্টার থেকে শুরু করে এবং সমস্ত সেবা কর্মী যারা রয়েছেন তাদের দারুণ এই সময়ে একেবারে ডেডিকেটেড, এত স্পোর্টিংলি, মানে নির্ভয় চিত্তে রোগীর কাছে এসে তার পিঠে গায়ে হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিয়ে যেভাবে চিকিৎসা করছে, আমি অভিভূত। এবং আমি আবারও স্যালিউট জানাই সেই বীর যোদ্ধাদের যারা সামনে সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করছে। হ্যাঁ প্রণবদা, মূল যে বিষয়টা যেটা শুরুতে বলছিলাম, আমাদের আসলে এই আলোচনাটা আপনার সঙ্গে ভাগ করে নেওয়ার যে কারণটা, যে অনেকেই এই সময়টাতে কোভিড শব্দটা শুনলে পর নিজেকে সরিয়ে নেন এবং একটা যেন দূরত্ব তৈরি করে ফেলা। তো এটা কতটা জরুরি একজন কোভিড পেশেন্টের জন্য যে তার আত্মীয় পরিজন, তার বন্ধু বান্ধব তাকে মানসিক জোর যোগান, তাকে সাহস যোগান, তার পাশে থাকেন দূর থেকে যে কোনো সব মাধ্যমে। ইলেকট্রনিক মিডিয়া তো রয়েছে এখন, সব হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সবকিছু রয়েছে, টেলিফোন রয়েছে। তাকে প্রতিদিন প্রতিনিয়ত এনকারেজ করা, এই কাজটা কতটা জরুরি বলে মনে হয়? ভীষণভাবে জরুরি। আমি একটা কথা বলছি যে এমন আমি দেখতেছি, হ্যাঁ আমার ক্ষেত্রে হয়তোবা হয়তো এমন ভাবে ঘটে, আবার ঘটেনি সেটাও যখনই আমি আক্রান্ত হয়েছি, আক্রান্ত হওয়ার পরে আমার পরিচিত অনেকেই শুনেই একেবারে অনেকটা দূরে থাকেন, কিন্তু আমি এমনও লোক পেয়েছি যারা আমার মাথায় হাত দিয়ে কাছে এসে বলছে, আঙ্কেল তুমি কখন চিন্তা করবে না, আমরা কাছের পেয়েছি, যে কোনো সময় আমরা তোমার জন্য বলছি। এদের ওই সময়ের এই কথা আমাকে যে সাহস জুগিয়েছে, আর ওই সাহস জোগানোর ফলে হয়তো চোখের সামনে যা দেখেছি আমি বর্ণনা করতে পারবো না। সত্যি চোখের সামনে যা দেখেছি, যারা আক্রান্ত হয়েছেন তাদের যে কষ্ট, আমি শুধু দিন গুনতাম এই রে আমারও বুঝি আজকে রাতটা কাটলে পরে হয়তো এই কষ্টটা আপনিও পেতে হতে পারে, তখন কি করবো কিনা। কিন্তু তাদের যে কথা, তারা যে সাহস জুগিয়েছিল আমাকে, সেই সাহসে আমি মন বেঁচেছিলাম। আমার নিকট বন্ধু বান্ধব আত্মীয়রা সবাই অনেকেই সাহস জুগিয়েছেন। কেউ কেউ হয়তো বা ভয়ের চোটে যেটা হয় অনেক দূরে চলে যায়, সেটা হয়েছে, আমার ক্ষেত্রেও হয়েছে, কিন্তু আমি বলবো কি না, অনুগ্রহ করে সেটা করবেন। কোভিড দূরে থেকে সামাজিক দূরত্ব না রেখে শারীরিক দূরত্ব যদি বজায় রাখা হয়, তাহলে কোভিড আমাকে ছুটে পারবে। দয়া করে সামাজিক দূরত্বটা করবেন না। এই যে বিষয়টা, এই বিষয়টার জন্যই আজকে আপনার সঙ্গে এই আলাপচারিতা, যে সামাজিক দূরত্ব নয়, দৈহিক দূরত্ব থাকুক। এখন বহু এরকম এজেড পার্সন রয়েছেন যাদের ধরুন ছেলে মেয়ে বাইরে চাকরি করছেন, বয়স্ক পিতামাতা এখানে রয়েছেন একা, আচমকাই তারা অসুস্থ হলেন, হয়তো কোভিড নেই কিন্তু চট করে ওনার প্রতিবেশীরা যেন নিজের দরজা বন্ধ করে দেওয়ার একটা প্রবণতা, বা এই জিনিসগুলো এখন কাল আমি আজকে আপনার সঙ্গে আলোচনায় বসেছি, কালকে আমিও কোভিড আক্রান্ত হতে পারি। হতেই পারি। আসলে যেভাবে একটু আগে আমার এক ডাক্তার বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, ও বলছিল যে এখন কোভিড সেকেন্ড স্টেজ যেতে সেটা ইয়ার বন্ধ হয়ে গেছে। তো এই যেহেতু ইয়ার বন্ধ হয়ে গেছে, আমরা যে কোনো সময় কিন্তু আমরা আক্রান্ত হতে পারি, কিন্তু তাই বলে যিনি আক্রান্ত হয়েছেন তাকে সান্ত্বনা দিয়ে তারা থেকে দূরে থেকে দরজা বন্ধ করে রাখবো, এদিকটায় তাকাবো না। এবার আপনি যখন আপনার ঘরের দরজাটা খুলে যদি দেখেন যে পাশের ঘরের দরজাটা বন্ধ, তাহলে কিন্তু আপনার মনে একটা সত্যি খুব ব্যথা হয়। এই ব্যথা আমার হয়েছিল, ঠিক আছে? তো আমি অনুগ্রহ দেবো না, দরজা বন্ধ করার কথা। দরজা বন্ধ করলে যে আপনার ঘরে কোভিড ঢুকতে থাকার কোনো কথা নেই। দয়া করে মাস্ক ব্যবহার করুন। তো একটু পরে পরে ডাক্তারবাবুরা পরামর্শ দিচ্ছেন হাত ধুয়ে একটা করে
এইগুলো করলে পরে আমরা কোভিড থেকে নিজেরা মুক্ত থাকতে পারবো, সমাজকে মুক্ত রাখতে পারবো, আমার রাজ্যকে মুক্ত রাখতে পারবো, আমার দেশকে মুক্ত রাখতে পারবো। আর কোভিড আক্রান্ত যিনি হবে দূর থেকে অনুগ্রহ করে তার মনোবল বৃদ্ধি করতে সাহায্য করুন, তাকে সব সময় অন্তত পজিটিভ থিঙ্কিং, আপনার পজিটিভ ভাইব্রেশনটা ওনার কাজ প্রবেশ করতে সাহায্য করুন। এখন এই মানে একটা বিষয় তো রয়েছে যে যদি একেবারেই মানুষ ভয় মুক্ত হয়ে খামখেয়ালিপনা করে চলা তো এই মুহূর্তে বারণ, কিন্তু এটাও তো ঠিক যে আতঙ্ক বা আতঙ্কের বিষয় নয়, আতঙ্ক করে কোভিডের বিরুদ্ধে লড়াই করা তো সম্ভব নয়। চিকিৎসকরা যেভাবে বুক চিতিয়ে লড়াইটা করছেন, সচেতন হয়ে সবাই ব্যাপারটাকে বুঝে পাশে থেকেই লড়াইটা করতে হবে। প্রণবদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলছি যে এই যে একটা হচ্ছে গিয়ে যে ভয় থাকা ভালো, কিন্তু ভয় আতঙ্কের রূপ যদি নিয়ে নেয় তাহলে হয়তো এই যে পাশে থাকার বিষয়টা, যে একজনের পাশে গিয়ে দাঁড়ানো, তাকে সহানুভূতির সঙ্গে দেখা, বা তার পরিবারের রেস্ট অফ দ্য পিপল, একজন হয়তো যিনি কোভিড হাসপাতালে চলে গেলেন, তার সেখানে চিকিৎসা চলছে, তার পরিবারের বাকি লোক তো সেখানে রয়েছেন বাড়িতে, হয়তো তারা সুস্থ রয়েছেন, এই যে তাদের পাশে মানসিকভাবে তাদের পাশে দাঁড়ানো, এই কাজটা সবাই মিলে কতটা জরুরি এই মুহূর্তে করা? ভীষণ জরুরি, ভীষণ জরুরি। এবার যারা কোভিড আক্রান্ত হয়েছে, ধরো আমার ক্ষেত্রে যা হয়েছে, আমি হসপিটালে ছিলাম কোভিড আক্রান্ত হয়ে। এবার খুব স্বাভাবিকভাবে তখন আমার বাড়িতে আমার পরিবারের খাওয়া দাওয়ার বিষয়টা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, আমি সঙ্গে সঙ্গে আমি বাজারে যাদের চাকরিতে বাজাচ্ছি তাদের ফোন করে বললাম যে ভাই, যে মাছ বিক্রি করে কতখানি সহানুভূতিশীল ছিল দেখুন। যাতে আমি বলছি, আমি এটা উদাহরণ দিচ্ছি এই জন্য যে তাদের মতো আমাদের প্রত্যেকের হতে হবে, তাহলে আমার সমাজটা দারুণ ভাবে ওই যুদ্ধে জয়লাভ করবে, আমরা সবাই জয়লাভ করবো। সুন্দর হচ্ছে, আমি তাকে ফোন করে বললাম, ভাই আমি তো আমি হসপিটালে আছি, কিন্তু আমার পেটে তো তুমি যদি একটুখানি খাবার না পাঠাও তাহলে তো সমস্যা হয়ে যাবে। তো আমার সঙ্গে সঙ্গে হচ্ছে কিচ্ছু হবে না, নিশ্চিন্ত থাকুন, আমি আপনার বাড়িতে রোজ মাছ পৌঁছে দেবো, আর কি কি লাগবে শুধু বাড়ি থেকে বলতে প্রয়োজন পৌঁছে দেবো। আমি বললাম দেখো আমার কিন্তু কোভিড। বলছে কি হয়েছে? আপনি তো হসপিটালে রয়েছে, আপনি তো আপনার বাড়িতে নেই। ঠিক আছে, বাড়িতে থাকলে আমি গেটে দিয়ে গেলে পরে যে কেউ নিয়ে যেতে পারি, তাই না? এই যে ওর সাহস, এবং ও কি করতো প্রত্যেক দিন আমার বাড়ির সামনে এনে সেই মাছ সবজি যা যেসব দিয়ে যেত আমার বাড়ির লোক সামনে থেকে নিয়ে আসছে। এই যে সাহায্যটা আমি তো কোনোদিন ভুলবো না, আমি কোনোদিন ভুলবো না। এইভাবে যদি আমরা যদি মানুষের পাশে না দাঁড়াই, অসহায়ভাবে সবাই দেখা যাবে একসময় না খেতে পেয়ে মানুষ মারা যাচ্ছে, যেটা মহামারীর সময় যা হয়। তো আমি অনুরোধ করবো, দেখুন এটা মহামারী চলছে, অনুগ্রহ করে মানুষ হিসেবে মানুষের পাশে থাকবেন। মানুষের পাশে থাকলেই আপনার চাহিদা হবে না। যিনি কোভিড পেশেন্ট করবেন তার সংস্পর্শে আসবেন 100 বার, কিন্তু তার পরিবারের তাহলে আপনি আক্রান্ত হবেন না। আপনাদের অনুরোধ করুন সবাইকে এই ঝঞ্ঝাটের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সবাইকে অনুরোধ দয়া করে মানুষের পাশে থাকুন, মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, মানুষ বড়ের কাছে। প্রণবদা, ইদানিং দেখছিলাম সামাজিক মাধ্যমে আপনি যে কথাটা বলছিলেন যে বহু ভালো বিষয় রয়েছে, সেই ভালো বিষয়গুলো উঠে আসছে। ইদানিং দেখছি, যদিও আমাদের এখানে সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি, বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় এখন হাসপাতালগুলোতে বেড খুঁজে পাওয়াটাই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। এবার কেউ কেউ গ্রুপ তৈরি করছেন, সেখানে বলছেন যে অমুক হাসপাতালে বেড খালি হয়েছে, অমুক হাসপাতালে ব্যবস্থা রয়েছে, 2টো সিট খালি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। মানে একজন একজনের পাশে নানানভাবে তথ্য সরবরাহ করে সঙ্গ দিচ্ছেন। এটাও কিন্তু একটা তৈরি হচ্ছে বিষয়। দারুণ 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 দারুণ। কালকে
আমি একটা সাধারণ উদাহরণ দিই। কালকে আসলে আমি এটা সবার শুভেচ্ছা এবং ঈশ্বরের আশীর্বাদ হতে পারে আমি জানি না। আমি যতদিন কোভিড আক্রান্ত ছিলাম, আমি মানুষের ভালোবাসার দিকটুকু বলছি এই জন্য, দেখুন এই ভালোবাসাটুকু যদি সবাই পায়, তাহলে মানুষ আনন্দে যে কোনো কঠিন যুদ্ধ জয় করে আসবে। দেখুন, আমি যদি হসপিটাল থেকে ছাড়টা পাই, তখন আমাকে হসপিটালে মানে ট্রলিতে হুইল চেয়ারে করে এনে নামিয়ে দিয়ে যায়। সেই মেয়েটি আমাকে নামিয়ে দেওয়ার পরে ও ওয়ার্ডে গিয়ে হাউ হাউ করে কাঁদছে। কেন কাঁদছে? না, আঙ্কেল চলে যাচ্ছে। এই যে ভালোবাসা, এদের সঙ্গে একটা বন্ডিং আমার তৈরি হয়েছে। তার সূত্র ধরে গতকাল আমাকে একজন ফোন করেছেন যে উনি পাচ্ছেন না, কোভিড আক্রান্ত হয়েছেন, কোথাও জায়গা পাচ্ছেন না, কি করা যায়। আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম হাসপাতালে। ওটা বললো যে 3টের সময় আপনি ফোন করবেন, 3টের সময় 2টো বেড খালি হয়ে যাবে, সেই 2টো বেডে আপনাদের 2জন পেশেন্টকে ভর্তি করে দেব। এই খবরটা কিন্তু আমাকে হাসপাতাল থেকেই দিয়েছে। এই যে এই খবরগুলো যদি আজকে আমি না পেতাম, তাহলে এই 2জন পেশেন্টের অথবা সঠিক চিকিৎসা হতো না, তাই না? ওই বাড়িতে থেকে যখন সেই রোগটা যখন গাঢ় হয়ে যেত, তখন গিয়ে হয়তো ভর্তি হতো, তখন দেখা যেত আরো ক্রিটিক্যাল কন্ডিশন পড়ে যেত, তখন তাকে নিয়ে খুব সমস্যায় ডাক্তাররা যেমন করতেন, সেই রোগীকে নেই। তো এই যে সব এখন শুরু হয়েছে, যে আজকে এই হাসপাতালে 2টো বেড খালি হয়েছে, ওই হাসপাতালে 2টো বেড খালি হয়েছে, ওখানে 2টো বেড খালি হয়েছে, সেটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। এবং এই যে সবার ইনভলভমেন্ট, এটা ভীষণ জরুরি, ভীষণ জরুরি। এই সংকট ভীষণ জরুরি। অবশ্যই আমি ফিরছি এই আলোচনায়। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরের আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রণব সাহা, বাচিক শিল্পী। প্রণব দা, আরেকটা বিষয় যেটা জানতে চাইব, যে পোস্ট কোভিড চিকিৎসকরা কি বলছেন আপনাকে, যে সুস্থ হওয়ার পর এখন আপনি সুস্থ হয়ে ট্রিটেড বাড়ি চলে এসছেন, কিন্তু সেক্ষেত্রে কিছু যত্ন আত্মি বা কিভাবে আপনার জীবনশৈলী থাকবে, এই বিষয়ে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন আপনাকে? হ্যাঁ, পোস্ট কোভিড এর অনেক পরামর্শ চিকিৎসকরা আমাকে দিয়েছেন। আমি সেই পরামর্শ মতোই চলছে এখন পর্যন্ত, এবং আমার 7 দিন পরে আবার ডাক্তারকে দেখানোর কথা বলা হয়েছে। আমি যাব, এই 16 দিনই ডাক্তার দেখাবো। তবে আমার যেটা মনে হচ্ছে যে পোস্ট কোভিড চেক আপটা ভীষণ জরুরি। যারা একবার এই কোভিডে আক্রান্ত হয়েছেন, তাদের নিয়মিতভাবে ডাক্তারের পরামর্শ গ্রহণ করে চলাটা ভীষণ জরুরি। কেননা আমি সম্পূর্ণ সুস্থ হলেও এখন খুব বেশিক্ষণ যদি কোনো কাজ করি, খুব বেশিক্ষণ বসে থাকি, খুব বেশিক্ষণ পড়াশোনা করি, তখন না শরীর একটা ক্লান্তি, অবসাদ চলে আসে, শরীর ভীষণ দুর্বল অনুভব করি, তখন আবার শুয়ে পড়ি। আর এইটাতে অনেকটা সময় লাগবে। তাই ডাক্তারের সুপরামর্শে আমি, ডাক্তাররা যেভাবে বলছেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আমি ডাক্তারের পরামর্শ মেনেই চলছি এবং নিয়মিত যোগাযোগ রাখছি। এটা সবার ক্ষেত্রে ভীষণ জরুরি আমার মনে হয়। অবশ্যই। গোটা দেশে যেভাবে সংক্রমণ বাড়ছে, এবং আমরা আগে দেখেছিলাম যখন কোভিডের প্রথম লহরে আমাদের রাজ্যের মানুষ কিন্তু অন্য অনেক রাজ্যের চাইতে ভালো অবস্থানে ছিলেন, এবং মানুষের সচেতনতা বা সবাই মিলে স্বাস্থ্যবিধি মেনে চলা, আচরণবিধি মেনে চলা, এগুলো করায় হয়তো অনেক রাজ্যের চাইতে আমরা ভালো ছিলাম। এই দ্বিতীয় লহরে কি মনে হয় না আরো অনেক বেশি সচেতন হওয়াটা অত্যন্ত জরুরি? আমরা কিন্তু আগে ভীষণ যত্নবান ছিলাম, মাঝখানে আমরা কিন্তু নিজেদের অনেকটা শিথিল করে নিয়েছি। আর এই দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার কারণ কিন্তু তাই। কিন্তু এখন যদি আমরা প্রথমবার যতখানি যত্নবান ছিলাম, তার চাইতে যদি দ্বিগুণ যত্নবান না করি, তাহলে কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর কালো দিন নেমে আসে।
তো আমি অনুরোধ করবো সবাইকে, অনুগ্রহ করে আপনারা যত্নবান হন। দেখুন, প্রশাসন দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে কোনো কিছু সম্ভব হয় না, ততটা যতখানি সম্ভব হয় জনসচেতনতা দিয়ে। তাই আমরা যদি সচেতন হই, তাহলে কিন্তু আমরা আমাদের এই রাজ্যটাকে এই আক্রমণ থেকে রক্ষা করতে পারি। কিন্তু আমরা যদি লাগাম ছাড়া হই, আমাদের মধ্য দিয়ে আমাদের রাজ্যটা আমাদের চোখের সামনে ডুবে যেতে পারে। তো আমরা সচেতন নাগরিক হই, আমি যদি আমাকে সচেতন নাগরিক বলি, তাহলে কিন্তু আমার ওই সচেতনতার পরিচয় দিতে হবে। আর এখন বোধহয় মোক্ষম সময়, আসুন আমরা সবাই মিলে আমাদের সচেতনতার পরিচয় দিই, আমরা সচেতন হই, আমরা সতর্ক হই। যেভাবে স্বাস্থ্যবিধি আমাদের বলছে, সেই স্বাস্থ্যবিধি মেনে আমরা আমাদের যে জীবনশৈলী, আমাদের জীবনযাত্রাগুলি আমরা পরিচালনা করি। অহেতুক আমার তো যাওয়ার বাড়ির বাইরে যাওয়া, সারা পৃথিবীর মানুষ মাস্ক পরছে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছে, কেন আমি করবো না? সে তো আমার ভালোর জন্য। আইন করে কেন আমাকে মাস্ক পরা যায়? মাস্ক তো পরবো আমি আমার জন্য, আমাকে সুস্থ রাখার জন্য, আমার পরিবারটাকে সুস্থ রাখার জন্য। তো সেক্ষেত্রে আমার জন্য আইন কেন করতে হবে? আমি তো মানুষ, মান এবং হুঁশ দুটোই তো আমার মধ্যে রয়েছে। প্রথমে আমি পরিবারের কথা ভাববো, তার সমাজের কথা ভাববো, তারপর রাজ্যের কথা ভাববো। এই ভাবলেই তো আমাদের আইনের প্রয়োজন নেই। তাই আমি বলবো, অনুগ্রহ করে মাস্ক ব্যবহারটা সবাই একেবারে নিজের জীবনের এক পার্ট হিসেবে করে নিন। আমি কিন্তু একটা অংশ তো ভাবছেন যে শুধু জরিমানা ফাঁকি দেওয়ার জন্যই হয়তো মাস্কের ব্যবহার চলছে, একটা লুকোচুরি খেলা চলছে যেন। সেটা নয়। আমি আমার অভিজ্ঞতা বলছি ভাই, আপনাদের সবাইকে, রাজ্যবাসীকে, দেখুন আমি 5 মিনিট অসতর্ক ছিলাম, 5 মিনিট। ওই 5 মিনিটেই কিন্তু আমি আক্রান্ত। ওই 5 মিনিট, যে 5 মিনিট আমি যাদের সংস্পর্শে ছিলাম, আমার মুখে মাস্ক ছিল না, আমি জানতাম না। কিন্তু আজকে যদি আমার মুখে মাস্ক থাকতো, হয়তো আমি আক্রান্ত হতাম না, তাই না? সুতরাং এই সমাজে এই আক্রান্ত, আমি ঠিক এই জিনিসটার সঙ্গে প্রণবদা আরেকটা জিনিস যুক্ত করে জেনে নিতে চাই। আপনিও সংবাদ মাধ্যমের একটি বড় অংশের সঙ্গে যুক্ত, এবং যদ্দূর আমার জানা রয়েছে যে আপনারও প্রচুর সহকর্মী বন্ধু আক্রান্ত হয়েছেন, তারাও সবার অভিজ্ঞতা কি বলছে? ওই এক কারণ, ওই একই কারণ। কিন্তু আমরা যারা যারা আক্রান্ত হয়েছিলাম, ওই একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদের মুখে মাস্ক ছিল, আর তখন আমরা সবাই একত্রিত হয়েছিলাম ওই মাস্ক ছাড়া। ওখানেই সমস্যা হয়েছে। এখন অ্যাসিম্পটোমেটিক প্রচুর পেশেন্ট রয়েছে। আমি যদি প্রথম দিনকে বলতো, দেখতো আর কি, আপনারা ভাবতেই পারবেন না আমি কোভিড আক্রান্ত হয়েছি। আমি স্কুটি চালিয়ে আমি টেস্ট করতে গেছি, স্কুটি চালিয়ে গিয়ে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। ঠিক আছে? তো আমাকে দেখে তো কেউ বুঝবে না, কিন্তু আমি অ্যাসিম্পটোমেটিক, আমার কিছু না, কিন্তু আমি তো আমার সমাজে ছড়াতে পারি, ছড়াবই। তো সেই ক্ষেত্রে আমি যদি সচেতন না হই, এবার কি হবে? আমি যদি কারোর সংস্পর্শে যাই যার মুখে মাস্ক থাকবে না, আমারও যদি তখন অসতর্কতা বা বশত মুখে মাস্ক না থাকে, তখন আমার দ্বারা সংক্রমণ ঘটবেই। এটা হয়েছে আমার ক্ষেত্রে, যা হয়েছে। তো আমি সেটা অনুরোধ করব, দেখুন আমি কে আমার, যিনি সংক্রমিত হয়েছেন তিনিও জানেন না তিনি সংক্রমিত হয়েছেন। ঠিক আছে? কিন্তু তিনি তো আমার সঙ্গে স্বাভাবিকভাবে বন্ধুত্বতার সাথে কথা বলতে আসবে, আমিও যাব আপনার কাছে, কারণ আমি তো সংক্রমিত কিনা আমি তো জানি না, আমার মধ্যে কোনো সিমটম নেই। তো সেই জায়গায় আমি যদি আপনার কাছে আসি, আপনার সঙ্গে কথা বলি, তখন আমারও দায়িত্ব আমার মুখে মাস্ক পরা, আপনারও দায়িত্ব আপনার মুখে মাস্ক পরা। এইটুকু যদি আমরা পালন করতে পারি,
সবাই মিলে যদি মাস্ক পরে কথাবার্তা করতে পারি, আলোচনা গল্প করবো, নিশ্চয়ই করবো। আমরা শারীরিক দূরত্ব বজায় রাখবো, সামাজিক দূরত্ব বজায় নয়। শারীরিক দূরত্ব বজায় রেখে যদি আমরা মাস্ক ব্যবহার করে আমরা আমাদের সমস্ত কাজ করি, তাতে আমার মনে হয় এই মহামারী থেকে আমরা অনেকটাই রক্ষা পাবো। এখানটাতে একটা জায়গায় একটা সমস্যা হয় যে মাস্ক পরে হয়তো বেরোচ্ছেন কেউ, কিন্তু কোনো পাড়ার মোড়ে, কোনো চায়ের স্টলে যাদের সঙ্গে পরিচিতের সঙ্গে দেখা হলো, ঠিক তখনই বিষয়টা ঘটে এবং মাস্কটা খুলে হয়ে যায়। এই তাতেই তো বিপত্তিটা ঘটে যে আমার পরিচিতের সঙ্গে কথা বলছি, মাস্ক পরে বলবো ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলোই জটিলতা তৈরি করছে। একদম। আজকের একটা ছোট্ট ঘটনা, আজকে যেটা হয়েছে, আমি আজকে অনেকদিন পরে বাড়ির বাইরে গেলাম, দোকান থেকে জিনিস আনার জন্য গেলাম। এক ভদ্রলোক, আমি মাস্ক পরে বসে রয়েছি, তো আমাকে একজন বলতো, স্যার আপনি এত বড় এই N95 মাস্ক পরে কি করে থাকেন? আমি, ভাই কিচ্ছু করার নেই, বাড়ির বাইরে যখন আমি যাই তখন ওই N95 মাস্ক ব্যবহার করি, ঘরে যখন থাকি তখন আমি সার্জিক্যাল মাস্ক বা কাছাকাছি গেলে পরে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করি। এক ভদ্রলোক তখন দোকানে এসছে, এসে সে দোকানদারের সঙ্গে কথা বলবে। কথা বলার সময় ওনার মুখে মাস্ক পরা ছিল, খুব ভালো, দারুণ। উনি যখন কথা বলছেন ঝট করে মাস্কটা মুখ থেকে খুললেন মানে কি সে গলায় ছুঁ। আমি হা করে ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে রইলাম। বললাম, দাদা আপনি অনুগ্রহ করে মাস্কটাকে পড়ুন, পড়ে তারপর কথা বলুন, কেননা এটা পড়েও যদি আপনি কথা বলেন আপনার কথা সবাই শুনতে, শুনুন, আমি না শুনবো। উনি আমার দিকে একটু খটমট করে তাকালেন, মানে আমি তখন আমার মনে হচ্ছিল যে আমি অন্যায় করেছি, কিন্তু না, আপনাকে ওইটা মেনটেন করতে হবে, আমাকে এইটা মেনটেন করতেই হবে, আপনার স্বার্থে, আমার স্বার্থে, রাজ্যের স্বার্থে, সমাজের স্বার্থে। অবশ্যই প্রণবদা, আমি আলোচনার শেষ দিকে চলে এসেছি। মূল যে বিষয়টা একটা তো হলো অবশ্যই যে আপনি যেই পেরিয়ে এসছেন যেই ধাপটা সেটা সম্পর্কে জানা, কিন্তু আমার যেটা মূল বক্তব্য এই আলোচনার, যে সামাজিক দূরত্ব নয়, এখনো প্রচুর মানুষ এখানে রয়েছেন যাদের সাহায্যের প্রয়োজন, তারা হয়তো আক্রান্ত হচ্ছেন বা তিনি অসুস্থ বোধ করছেন কিন্তু অস্বস্তি বোধ করছেন যে কাউকে বললে পর না ওনার পরিবারটা আইসোলেটেড হয়ে যায়, কেউ না ওনাদের সাহায্য করতে আসে। এই ধরনের মানসিকতায় অনেকে চেপে যাওয়ার যে প্রবণতাটা, সেটাকে বাদ দিতে গেলে ইয়ুথ যারা রয়েছেন তাদের কি করা উচিত? যুব সমাজ একেবারে যদি তাদের পূর্ণ উদ্যম নিয়ে এই যুদ্ধে এগিয়ে আসে এবং সাহস, প্রোটোকল মেনটেন করে, এই যে মাস্ক ব্যবহার করে, হাতে গ্লাভস পরে, যদি কোভিড রোগীর গায়ে, আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম, যতক্ষণ পর্যন্ত না আমি মুখটাকে, কাউকে যদি কোভিড রোগীকে আমি টাচও করি, তার সংস্পর্শে যদি আসি, আমি যদি সেই হাত আমার মুখে না লাগাই, তাহলে কোভিড কিন্তু আমাকে স্পর্শ করতে পারবে না। এটা ডাক্তারবাবুরা বলেছেন। কিন্তু এখন যেটা হচ্ছে, এয়ারবর্ন যদি হয়, খুব স্বাভাবিকভাবে একটু রিস্কের বিষয় থেকে থাকে। আজকেই আরেকজন ডাক্তারবাবু যেটা বললেন, কিন্তু পাশাপাশি তখন আমি ওই ডাক্তারবাবুকে প্রশ্ন করেছিলাম, তাহলে মানুষকে কি করে সাহায্য করবে যদি এয়ারবর্ন হয়? বলছে, কেন সাহায্য করতে পারবেন না? ওই যে মাস্ক, যে বিধি, স্বাস্থ্য বিধি যা রয়েছে, এই কোভিড থেকে মুক্তি পাওয়ার জন্য যে বিধি বা যে বিধান তৈরি করা হয়েছে, সেগুলো যদি মেনটেন করে এবং যুব সমাজ যদি এগিয়ে না আসে, তাহলে কিন্তু আগামী দিনে একটুখানি ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের পড়তে হবে। তাই আমি অনুরোধ করব আমার রাজ্যের যুব সমাজকে, যে তরুণরাই তো দেশ গড়বে, তরুণরাই ঝাঁপিয়ে পড়বে সবার আগে যুদ্ধে। আমরা কঠিন যুদ্ধের মধ্যে, কঠিন সময়ের মধ্য দিয়ে আমাদের দিন কাটছে। আমরা আমাদের অনেক প্রিয়জনকে হারাচ্ছি, প্রিয় মানুষকে হারাচ্ছি, যে ব্যথা আমরা বুকে চেপে 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 প্রত্যেকটা দিন এগিয়ে যাচ্ছি। আমার যারা তরুণ ভাই, তরুণ বোনরা রয়েছে,
এই যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আবারও বলছি স্বাস্থ্যবিধি মেনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের এই মহামারী থেকে মুক্ত হতে অনেকখানি সাহায্য করবে। কাউকে সাহায্য, যিনি অসহায় তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে, তার পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা আমাদের এই রাজ্যটাকে, ছোট্ট রাজ্যটাকে, আমাদের সমাজটাকে, ওই পরিবারটাকে আসলে সবাই মিলে রক্ষা করি। আমরা ঝাঁপিয়ে পড়ি এই যুদ্ধে সবাই মিলে, কারোর একার পক্ষে সম্ভব নয় এই যুদ্ধ থেকে জয়লাভ করা। সবাই মিলে স্বাস্থ্যবিধি মেনে সমস্ত নিয়ম কানুন পালন করে আমরা সবাই মিলে এই যুদ্ধ থেকে জয়লাভ করার পথ খুঁজে বার করি। এই আশা কিন্তু আমি আগামী প্রজন্মের কাছ অবশ্যই থেকে প্রণবদা, করি। যেটা জানতে চাইবো, যেহেতু একটা টানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি গেছেন, বিষয়টা আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন বিষয়টা, তো সব মিলিয়ে যারা আক্রান্ত হয়েছেন বা এখন যারা চিকিৎসিত হচ্ছেন, হাসপাতালে রয়েছেন, হয়তোবা অনেক মানুষ রয়েছেন, তাদের পরিবারের কেউ হয়তো আপনার কথা শুনছেন এখন বসে, তাদের সাহস যোগানোর জন্যে বা সবার উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি মেসেজ, বার্তা থাকবে? আমি সবাইকে বলবো, মনোবল হারাবেন না। ঘোর অন্ধকারের পরে আলো আসবে, অন্ধকার চিরদিন থাকে না। সুতরাং মনোবল এবং সাহস, এই দুটোকে মনে ধারণ করে আপনারা এই যুদ্ধে অবতীর্ণ হন। সবাই, ওই যে বললাম, সবাই মিলে আসুন, আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে বিশ্বটাকে সুস্থ করার জন্য এগিয়ে আসি। মনোবল একেবারেই ভাঙা উচিত নয় পরিবারের এবং যিনি আক্রান্ত হয়েছেন তার। আমার প্রথম দিকে, আর হ্যাঁ বলতে পারেন, হ্যাঁ আপনি আক্রান্ত হয়েছিলেন, আমার প্রথম দিকে একটুখানি আমার মনোবল ভেঙেছিল, কিন্তু আমি নিজে নিজে তখন নিজের মনোবলটাকে বাড়ানোর চেষ্টা করছি। আমি হাসপাতালের বেডে বসেই আমি প্রাণায়াম, ধ্যান এগুলো করতাম এবং আমার নিজের মনোবলটাকে আমি পড়ে যেতে দিই, আমি ধরে রেখেছি। একদিন আমার খুব কষ্ট হচ্ছিল, প্রচন্ড কষ্ট হচ্ছিল, যখন আমি তখনও ভেঙে পড়ি। আমার মনে আমি দৃঢ় প্রত্যয় করেছিলাম যে না, আমাকে এই যুদ্ধে জয়লাভ করতে হবে। আমাকে সবাই মিলে শুভেচ্ছা বার্তা দিচ্ছে, এত লোক আমার জন্য ভাবছে, ঠিক আছে, আমার পরিবারের কথা চিন্তা করে আমাকে সুস্থ হতেই হবে। ওই দৃঢ় সংকল্প নিয়ে আমি আমার মনোবলটাকে স্থির রেখে আমি কিন্তু আস্তে 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 ওই অবস্থা কাটিয়ে উঠতে পেরেছি। আমার মতো যারা আক্রান্ত হয়েছে বা আক্রান্তের পরিবার যারা রয়েছেন, আমি তাদের সবাইকে বলবো, আপনারা অনুগ্রহ করে নিজেদের মনোবল হারাবেন না, মনোবলটাকে ধরে রাখুন। সুস্থ হবে, সবাই সুস্থ হবে এই আশা রাখুন। বি পজিটিভ, ডু পজিটিভ, থিঙ্ক পজিটিভ, তাহলেই পজিটিভ উইল কাম টু ইউ। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন প্রণবদা। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী প্রণব সাহা। তিনি কোভিড আক্রান্ত হয়েছিলেন, সুস্থ হয়েছেন, কিন্তু বিষয় যেটা আমাদের আজকে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়, যেটা মানুষের পাশে মানুষকে দাঁড়ানো, এবং আমার প্রতিবেশী বা পাশের কোনো বন্ধু, আত্মীয়, পরিজন তিনি কোভিড আক্রান্ত হলেন, তার পরিবারের পাশে দাঁড়ানোটাই এই মুহূর্তে খুব দরকার এবং তাদের মানসিক জোর বাড়ানোটাও খুব প্রয়োজন।
সামাজিক দূরত্ব নয়, যে মানুষে মানুষের দূরত্ব নয়, দূরত্বটা দৈহিক দূরত্ব, সেটা স্বাস্থ্যবিধি চিকিৎসকরা বলছেন। কিন্তু তাকে টেলিফোনে রোজ খবর নেয়া, তার পরিবারের খোঁজ খবর নেয়া, তিনি কেমন আছেন, তার পাশে মানসিকভাবে দাঁড়ানো, এই কাজটা সবার করতে হবে। এখন বিভিন্ন রাজ্যগুলো, যে রাজ্যগুলো সবচেয়ে বেশি আক্রান্ত, সেখানে হয়তো সেগুলো সংবাদ মাধ্যমে এই খবরগুলো আসছে, অনেকে হাসপাতালে বেড খুঁজে পাচ্ছেন না, অক্সিজেনের অভাব, এই ধরনের পরিস্থিতির মুখোমুখি তারা হচ্ছেন। অনেকে রাস্তায় রাস্তায় ঘুরছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, ওষুধ পাচ্ছেন না। এই ধরনের যখন পরিস্থিতি, তখন মানসিকভাবে তাদের পাশে দাঁড়ানোটা খুব জরুরি। সেক্ষেত্রে দৈহিক বিধি মেনে, স্বাস্থ্যবিধি মেনে এই লোকগুলো মনের জোরটা বাড়ানোটা অত্যন্ত জরুরি। ফলে আমরা যেভাবে এই রাজ্যে অন্য রাজ্যের চাইতে অনেকটা ভালো থাকতে পেরেছিলাম প্রথম লহরে, সবাই মিলে এই কাজটা করতে হবে সচেতনভাবে। এবং নিশ্চয়ই যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, চিকিৎসক রয়েছেন, সাফাই কর্মী রয়েছেন, পুলিশ কর্মী রয়েছেন, পুরকর্মী রয়েছেন, তারা প্রত্যেকেই সামনে সারিতে থেকে লড়াইটা করছেন এবং তাদের জন্য অবশ্যই শুভেচ্ছা রইল। অন্যদিকে ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলছে ধারাবাহিকভাবে, তো যার যখন সুযোগ হচ্ছে ভ্যাকসিনটা নিন, স্বাস্থ্যবিধি মানুন এবং মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান, তাহলেই হয়তো এই লড়াইটা আমরা জিততে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।